ইন্দোনেশিয়ার গ্রামের এক পুরনো বাড়ি, চারপাশে শুধু নীরবতা আর কবরস্থানের এক ভয়াল ছায়া। এখানে থাকে রিনি ও তার পরিবার। হঠাৎ রহস্যজনকভাবে মারা যায় রিনির মা, আর তার বাবাকে শহরে চলে যেতে হয় জীবনের প্রয়োজনে। এরপর থেকেই ফাঁকা বাড়িতে শুরু হতে থাকে একের পর এক অস্বাভাবিক ঘটনা। তখন রিনি জানতে পারে তার মা নাকি শয়তানের সাথে চুক্তি করেছিল সন্তান পাওয়ার জন্য। শর্ত ছিল খুবই ভয়ঙ্কর। ছোট ভাই ইয়ান 7 বছরে পা দিলেই শয়তান তাকে নিয়ে যাবে। এখন সময় প্রায় শেষ। অন্ধকারের সেই ভয়াল থাবার হাত থেকে ইয়ান নামের ছোট্ট বাচ্চাটিকে তারা কি বাঁচাতে পারবে? পুরো পরিবার কি পারবে শয়তানের শক্তির সাথে লড়তে? আজকের এই বর্ণনাটি হতে পারে আপনার দেখা সবচেয়ে ভয়ঙ্কর একটি গল্প। গল্পের শুরুতে আমরা রিনি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একটি মিউজিক স্টুডিওতে বসেছিল। আর সময়টি ছিল 1981 সাল। রিনির মা মাওয়ানি সুওনো হচ্ছে একসময়ের বিখ্যাত গায়িকা। বেশ কয়েক বছর ধরে সে এক অজানা রোগে বিছানাগত হয়ে আছে। তার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে রিনির পরিবার আজ প্রায় পুরো নিঃস্ব। এমনকি তাদের বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয়েছে। এই সময় আমরা রিনিকে তার মায়ের এজেন্টের সাথে কথা বলতে দেখি। এজেন্ট জানায় তার মায়ের গানের রেকর্ডগুলো এখন আর বিক্রি হয় না বললেই চলে। তাছাড়া মায়ের প্রাপ্য প্রায় সমস্ত টাকাই তারা পরিশোধ করে দিয়েছে। এমনকি অসুস্থতার কারণে সে যেহেতু আর কোনো গান গাইতে পারবে না, তাই এই আর্থিক ব্যাপার নিয়ে তারা আর কোনো সাহায্য করতে পারবে না। এরপরে রিনি শহর থেকে তাদের বাসায় ফিরে আসলে আমরা তার পরিবারের বাকি সদস্যদের দেখতে পাই। হুইল চেয়ারে বসা বৃদ্ধ মহিলাটি হলো রিনির দাদি, এবং তার 3 ভাইয়ের মধ্যে সবার বড় হচ্ছে টনি, এরপরে বন্দি এবং সবার ছোট ইয়ান। এখানে ইয়ান বোবা হওয়ার কারণে সে কথা বলতে পারে না। এরপর রিনি তার বাবা বাড়িকে ওই এজেন্টের বলা কথাগুলো জানিয়ে দেয়। সেটা হলো গানের জন্য তারা আর কোনো টাকাই পাবে না। এ সময় রিনি তার মা মাওয়ানের ঘন্টা বাজার শব্দ শুনলে সে তার রুমে আসে। মাওয়ানি এখন এতটাই অসুস্থ যে সে তার কথা বলার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে, আর তাই সে ঘন্টার মাধ্যমে সকলকে ডাকত। হঠাৎ করে সে রুমের এক কোনায় কিছু একটা দেখেই অস্বাভাবিকভাবে ঘন্টা বাজাতে থাকে, কিন্তু রিনি সেদিকে তাকিয়ে তেমন কিছুই দেখতে পায় না। এরপর রাতে রিনির ছোট ভাই টনি অর্থের অভাবে তার বাইকটি বিক্রি করে দেয়। এরপর টাকাগুলো বাবার হাতে দেয়। এদিকে কিচেনে থাকা বন্ধে রিনিকে জানায় তাদের ধর্মীয় টিচার ক্লাসে বলেছে যখন কোনো লাশ দাফন করা হয় তারপরে সেই পরিবারের সর্বশেষ সদস্য যদি কবর থেকে 40 কদম এগিয়ে আসে তখন কিছু সময়ের জন্য সেই লাশ জীবিত হয়ে ওঠে। কিন্তু সে যখন নিজেকে কাফনের কাপড়ে জড়ানো দেখে তখন সে আরো একবার মারা যায়। রিনি তখন এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। ওদিকে টনি মায়ের চুল আঁচড়ে দেওয়ার জন্য তার রুমে আসে। আঁচড়ে দিতে গিয়ে সে দেখে অনেকগুলো চুল ঝরে পড়ছে। এতে সে বেশ অবাক হয়। তখন রুমের জানালা একাই খুলে যায়। সে ধীরে ধীরে গিয়ে জানালাটা বন্ধ করে, কিন্তু ঘুরে তাকাতেই দেখে তার মা অদ্ভুতভাবে জানালার দিকে তাকিয়ে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। এটা দেখে টনি ভয় পেয়ে সে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। রাতের বেলায় রিনি তার বাবাকে মায়ের পাশে বসে কথা বলতে দেখে, কিন্তু বাবা যখন রিনিকে লক্ষ্য করে তখন রহস্যজনকভাবে তার সাথে কথা না বলে সেখান থেকে উঠে যায়। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল তখন রিনি দেখে তার মা ঘন্টা বাজাচ্ছে, আর তাই সে তার রুমে আসে। এরপরে দরজা খুলতেই তার গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়, কেননা অসুস্থ মা জানালার পাশে স্থির দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে তার মায়ের কাছে যায়। ঠিক সেই মুহূর্তে সে পেছন থেকে মায়ের ঘন্টা শোনে। সে লক্ষ্য করে তার মা তো বিছানায় পড়ে আছে। তার মা বারবার ঘন্টা বাজিয়ে তাকে যেন কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। তাহলে তার সামনে কে দাঁড়িয়ে? এদিকে সামনে দাঁড়িয়ে থাকা তার মায়ের মতোই কিছু একটা তাদের দিকে তাকিয়ে শুধুই হাসতে থাকে। এর পরের দৃশ্যে রিনিকে কিন্তু আমরা বিছানায় শুয়ে থাকতে দেখি, অর্থাৎ সে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল। তখন সে তার মায়ের ঘন্টা বাজার শব্দ শোনে। এবার সে ঘরে ঢোকা মাত্রই স্বপ্নে দেখার মতো ঠিক একই রকম দৃশ্য দেখতে পায়, অর্থাৎ জানালার পাশে তার মা দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে কাছে গিয়ে তাকে স্পর্শ করার সাথে সাথেই সে নিচে পড়ে যায়।
এমন দৃশ্য দেখে রিনি চিৎকার করে সকলকে ডাকে। রিনির চিৎকার শুনে সবাই দৌড়ে মায়ের ঘরে আসে। এই সময় তারা লক্ষ্য করে তাদের মা মাওয়ানি আর বেঁচে নেই। মায়ের মৃত্যুতে সকলে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে উস্তাদজি নামের একজনের সাহায্যে তাদের বাড়ির একদম পাশের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। এই সময় রিনির বাবার সাথে উস্তাদজির কথার মাধ্যমে আমরা জানতে পারি তিনি তার একমাত্র ছেলে হ্যান্ড্রাকে নিয়ে সম্প্রতি এই শহরে শিফট হয়েছে। উস্তাদজি রিনির বাবাকে বলে সে কেন একবারও তাকে মসজিদে দেখেনি। এতে রিনির বাবা বলে কারণ তারা ধর্ম বিশ্বাস করে না, অর্থাৎ তারা পুরো পরিবার নাস্তিক। এই সময় আমরা রিনিকে হ্যান্ড্রার সাথে পরিচয় হতে দেখি। এরপর রাতের বেলায় সে টনি ও রিনিকে জানায় টাকা জোগাড় করার উদ্দেশ্যে সে বেশ কিছুদিনের জন্য আগামীকাল সকালে শহরের উদ্দেশ্যে রওনা হবে। তাই পুরো বাড়ি দেখার দায়িত্ব এখন এই দুজনের উপরে। এরপর রাতে যখন ঘুমোতে যাবে টনি রেডিও শুনছিল। এমন সময় সে তার মায়ের ঘর থেকে ঘন্টার শব্দ শুনতে পায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? ব্যাপারটি দেখার জন্য সে একাই তার মায়ের ঘরের দিকে যায়। এরপর দরজা খুলে লাইট চালানোর সাথে সাথে দেখে ঘন্টাটি হাওয়ায় ভাসছে। এটা দেখা মাত্রই ঘন্টাটি নিচে পড়ে যায়। এটা দেখে প্রচন্ড ভয়ে টনি দৌড়ে তার ঘরে ফিরে আসে। পরের দিন সকালে তাদের বাবা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর টনি বন্দির মন ভালো করার জন্য তাকে একটি খেলনা দেয়। সে অনেক খুশি হয়ে সেই খেলনার ভেতরে থাকা ছবিগুলো দেখতে শুরু করে। হঠাৎ করে সে তার মৃত মাকে সেই খেলনার ভেতরে দেখে, যে সাদা বিয়ের পোশাক পরেছিল। এমনকি রিনি যেদিন স্বপ্ন দেখেছিল সেদিনও কিন্তু তার মাকে এমনই বিয়ের সাদা পোশাক পরা অবস্থায় দেখেছিল। যাই হোক, রাত হলে রনি পুনরায় তার রেডিও শুনছিল। এমন সময় রেডিওর ভেতরেই তার মায়ের কণ্ঠ ভেসে আসে। সে বারবার টনির নাম ধরে তাকে ডাকছিল। ভয় পেয়ে টনি তখনই রেডিওটি বন্ধ করে দেয়। এমন সময় তার পাশ থেকে তার মা বলে ওঠে, টনি আমার চুল আছড়ে দাও। টনি ভয় পেয়ে সাথে সাথে বিছানার নিচে পড়ে যায় আর হাতের দিকে তাকাতে সে দেখতে পায় মায়ের সেই চিরুনি নিজের হাতে। কিন্তু আলো জ্বালানোর সাথে সাথেই সেটি তার হাত থেকে গায়েব হয়ে যায়। এদিকে ইয়ান ও বন্ধু যখন টয়লেট করে রুমে ফিরছিল তখন ইয়ান মায়ের টাঙানো একটি ছবি দেখিয়ে বলে সে ভীষণ ভয় পাচ্ছে। তখন বন্দি সেটিকে ঢাকার জন্য সাদা কাপড় এনে তার ওপরে ছুঁড়ে দেয়, কিন্তু কাপড়টা ছবির উপরে না পড়ে কোন এক অদৃশ্য কিছু একটার উপরে পড়ে। মনে হচ্ছিল সেখানে কেউ দাঁড়িয়ে আছে। এটা দেখে বাচ্চা দুটির শরীর যেন পাথর হয়ে যায়। ভয় পেয়ে তারা চিৎকার করলে রিনি দ্রুত সেখানে ছুটে আসে। বন্দি জানায় সেখানে মায়ের আত্মা আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইয়ান রিনিকে বলে সে সেখানে কিছুই দেখেনি। এদিকে আমরা দাদিকে দেখি যে খুব অস্থির হয়ে কাকে যেন চিঠি লিখছে। পরদিন সকালে হ্যান্ড্রা রিনিকে বলে যেদিন তার মাকে দাফন করা হয় সেদিন তার মায়ের মতো একটি অশুভ আত্মাকে সকলের মাঝেই দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এমনকি কিছুদিন আগে সে ঘরের জানালায় সেই একই আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই অশুভ শক্তি হয়তো তাদের কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে। এটা ভেবে সে রিনির পুরো পরিবারকে তাদের বাসায় থাকার প্রস্তাব দেয়, যেহেতু তাদের বাবা এখন তাদের সাথে নেই। কিন্তু রিনি এই ব্যাপারগুলো বিশ্বাস করতো না বলে তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এদিকে আমরা দাদিকে দেখি যে ঘরে কিছু একটাকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছে। এরপর সে আস্তে আস্তে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছিল। এর কিছুক্ষণ পরেই রিনি বাড়িতে ফিরে এসেছে। হঠাৎ সে বন্দির চিৎকার শুনতে পায় আর সে দৌড়ে ছুটে যায় তার কাছে, যেখানে গিয়ে সে দেখতে পায় কুয়োর ভেতরে ভেসে আছে তার দাদির মৃতদেহ। সকলে এটা মনে করে যে দাদি হয়তো পানি নেওয়ার সময় সেখানে পড়ে মারা গেছে, কিন্তু আসল সত্য কেউ জানে না। পরের দিন দাদিকে সেই একই কবরস্থানে দাফন করা হয়। মায়ের মৃত্যুর পরে দাদিকেও মরতে দেখে বন্দির অবস্থা খুবই খারাপ হতে থাকে। রাতে রিনি দাদির ঘরে আসে, যেখানে সে একটি চিঠি দেখতে পায়, যেটা বুদ্ধিমান নামের একজনের কাছে পাঠানোর জন্য দাদি সেটা রেডি করে রেখেছিল। এজন্য পরের দিন রিনি হেনরিকে নিয়ে বুদ্ধিমানের সেই ঠিকানায় পৌঁছায়, কারণ দাদি তাদের পুরো পরিবারকে বাঁচানোর জন্য এই বুদ্ধিম্যানের কাছে সাহায্য চেয়েছে। বুদ্ধিম্যান তাদেরকে জানায় তার দাদি ও বুদ্ধিম্যান খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি এটাও জানায় যে রিনির বাবা মার বিয়েতে তার দাদির কোনো সম্মতি ছিল না, কেননা রিনির মা একজন সিঙ্গার ছিলেন।
আর সেই সময়ে গান গাওয়াকে খুব একটা ভালো নজরে দেখা হতো না। এদিকে তাদের কোনো সন্তানও হচ্ছিল না। কিন্তু অনেক বছর পরে যখন রিনির জন্ম হয় তখন দাদি তাদেরকে মেনে নেয়। কিন্তু ইয়ানের জন্মের পরে তার মা যখন অজানা রোগে আক্রান্ত হয় তখন তাদের সন্দেহ হয় হয়তো রিনির মা সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনার বদলে শয়তানের পথ বেছে নিয়েছে। কিন্তু রিনি তার কথা বিশ্বাস না করলে তখন সে তাকে একটি ম্যাগাজিন দেয় আর সেখানে তার লেখা একটি আর্টিকেল ভালোভাবে পড়তে বলে। এদিকে বন্দি ঘুমের ঘোরে বারবার একটা কথাই বলছিল যে তার ভাইকে সে অনেক ভালোবাসে, তাই সে তাকে কিছুতেই খুন করবে না। এরপর রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন সে এক দৃষ্টিতে ইয়ানের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল মনে মনে সে তাকে মেরে ফেলার চিন্তা করছে। এমনকি ঘুমানোর আগেও সে ইয়ানকে ইশারায় বলে সে তাকে মেরে ফেলবে, অর্থাৎ বন্দি পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে। এরপর গভীর রাতে ইয়ান যখন বাথরুমে যাচ্ছিল তখন দরজাটা একাই খুলতে থাকে, যেখান থেকে বেরিয়ে আসছিল দুটো হাত। এটা দেখে ইয়ান প্রচন্ড ভয়ে পালাতে গেলে একটা হুকের সাথে তার জামা আটকে যায়। আর সেই অশরীরী আত্মা যেন কিছু একটার কারণে সেখান থেকে বের হতে পারছিল না। পরের দিন সকালে রিনি যখন ঘরে ঢোকে তখন সে ইয়ানকে বিছানায় দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজি করার পরে সে বাড়ির বাইরে একটি ট্রাঙ্কের ভেতরে তাকে দেখতে পায়। আসলে ভয় পেয়ে সে বাকি রাতটুকু এখানেই লুকিয়েছিল। তখন রিনি তাকে আদর করে বলে যতদিন তারা একসাথে আছে ততদিন তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। এদিকে টনি বুদ্ধিম্যানের সে আর্টিকেল পড়ার পরে রিনিকে জানায় শহরে এমন অনেক দল রয়েছে যারা শয়তানের পূজা করে, যেখানে শয়তান জন্ম দেওয়ায় ব্যর্থ এমন যে কেউ সেখানে যুক্ত হতে পারে। কিন্তু শর্ত হলো সর্বশেষ বাচ্চাটির 7 বছর হলে তাকে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য সেই দলের কাছে দিয়ে দিতে হবে। টনি তখন হিসাব করে দেখে রিনির বয়স 7 বছর হওয়ার আগেই টনিকে জন্ম দেয় তার মা। একইভাবে 7 বছর হওয়ার আগেই বন্দি ও ইয়ানের জন্ম হয়। যেহেতু সর্বশেষ সন্তানের 7 বছর পূর্ণ হলে শয়তানের কাছে বলি দেওয়ার কথা ছিল, তাই যখনই তাদের 7 বছর বয়স হওয়ার সময় আসে তার আগেই তাদেরকে বাঁচানোর জন্য তাদের মা আরেকটা বাচ্চাকে জন্ম দিত। এখন সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো 3 দিন পরেই ইয়ানের বয়স হবে 7 বছর। কিন্তু রিনি এ কথাগুলো বিশ্বাস করছিল না। এরপর রিনি যখন ইয়ানকে খাবার দিতে চায় তখন সামনে থাকা কাচের দিকে চোখ পড়তেই সেখানে সে দাদির মুখ দেখতে পায় যে কান্না করছিল। এবার সে ভয় পেতে শুরু করে আর তাই ওস্তাদ জিকে ডেকে নিয়ে আসে। ওস্তাদ পুরো বাড়ি ঘুরে দেখে, তারপর তাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলে। কেননা যেহেতু তারা নামাজ পড়তো না তাই এই বাড়িতে শয়তানের শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনিও সেই অশুভ শক্তির উপস্থিতি স্পষ্টভাবেই বুঝতে পারছিলেন। রাতের বেলায় বন্দি আর ইয়ান যখন ঘুমোচ্ছিল তখন ইয়ান হঠাৎ দরজা খোলার শব্দ শোনে। সে সেই দিকে তাকিয়ে দেখে বন্দির মাথার কাছে দাঁড়িয়ে আছে দাদির আত্মা। এরপরে সে ধীরে ধীরে ইয়ানের দিকে তাকায়। ইয়ান ভয়ে দ্রুত চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে। এদিকে ওস্তাদজির কথা মতো রিনি নামাজ পড়তে শুরু করে। সে সময় তার পেছনে ছিল তার মায়ের মতো দেখতেই একটি আত্মা। নামাজ পড়া শেষ হতেই হঠাৎ সেটি তাকে আক্রমণ করে। তখন লম্বা নখওয়ালা হাতের সাথে তার রক্তশূন্য সাদা মুখ দেখে রিনি প্রচন্ড ভয় পেতে শুরু করে। রিনি আতঙ্কে চিৎকার করতে থাকে। এরপর সে এক মুহূর্ত দেরি না করে ওস্তাদজির বাড়িতে সকলকে নিয়ে যায়। পরের দিন সকালে হেন্দ্রা বলে মানুষ এবং জিন ছাড়াও এমন অনেক অশুভ সত্তা আছে যারা মানুষের উপরে ভর করে তাদের শক্তিকে বৃদ্ধি করে। হয়তো তাদের উপরেই এমন একটি শয়তানের নজর পড়েছে। এরপর টনি ও রিনিকে জানায় আর্টিকেল অনুযায়ী সেই কাল্ট গ্রুপের সদস্যরা সন্তান না হওয়া মহিলাদের গর্ভবতী করত। এর অর্থ হচ্ছে বাড়ি তাদের আসল বাবা নয়, আর এ কারণেই তাদের 4 ভাই বোনের মধ্যে চেহারার কোনো মিল নেই। এদিকে বুদ্ধিম্যান হেন্দ্রাকে ফোন করে রিনিকে তার সাথে দেখা করার জন্য ডাকে, কিন্তু তার পরিবর্তে হেন্দ্রা একাই সেখানে যায়। এরপর বুদ্ধিম্যান তার অপ্রকাশিত একটি আর্টিকেল হেন্দ্রার হাতে তুলে দেন। হেন্দ্রা তখন তার কাছে বিস্তারিত জানতে চায়। এ সময় সে রেডিওর ভলিউম বাড়িয়ে দেয়। তারপর তার কানে কানে কিছু একটা বলে, যেন তার কথাগুলো সেই শয়তানের কাছে না পৌঁছায়। এরপরে হেন্দ্রা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এ সময় রাস্তায় হঠাৎ করে তার সামনে একজন লোক এসে পড়লে
হ্যান্ড্রা তাকে সাইড দিতে গেলে সে অ্যাক্সিডেন্ট করে, এতে সে সেখানেই মারা যায়। হ্যান্ড্রার মৃত্যুর পেছনে কি শয়তানের হাত ছিল, নাকি এটা শুধুই অ্যাক্সিডেন্ট? এরপর তার লাশ বাসায় নিয়ে আসলে ওস্তাদ যে তার একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। আর তখন হ্যান্ড্রার পকেট থেকে বডিম্যানের দেওয়া সে আর্টিকেলটি নিচে পড়লে রিনি সেটাকে তুলে নেয়। এরপর যখন রাত হয়, সে বাড়ির বাইরে এক পলকের জন্য যেন হ্যান্ড্রার মতো কিছু একটাকে দেখে। বিষয়টি তার চোখের ভুল মনে করে সে জানালাটি বন্ধ করে। তখন সে আত্মাটি তার হাত ধরে টানে। তার চিৎকার শুনে টনিটা সেখানে এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। এদিকে ওস্তাদ সবকিছু দেখেও তাদেরকে কোনো সাহায্য করতে আসে না। কিন্তু কেন? কারণ হ্যান্ড্রার মৃত্যুর জন্য তিনি তাদেরকেই দায়ী করছিলেন। এরই মধ্যে রিনির বাবা ফিরে আসে। তারা প্রত্যেকে যেন সাহস ফিরে পায়, আর তারা পুনরায় তাদের বাড়িতে ফিরে আসে। রিনির বাবা জানতই না যে তাদের দাদি মারা গেছে। নিজের মায়ের মৃত্যুর ঘটনাটি শুনে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে রিনিদের এটা জানিয়ে দেয় যে কালকে সকলেই তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। কিছুক্ষণ পরে রিনি তার বাবাকে জিজ্ঞাসা করে সেদিন রাতে সে তার মাকে কি বলেছিল, কেননা সেই রাতেই মা মারা গিয়েছিল। এতে তার বাবা জানায় যে তার কারণে তাদের বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে, কেননা তার চিকিৎসার পেছনে সমস্ত টাকা ব্যয় হয়ে যাচ্ছিল। আর এজন্যই হয়তো মাওনি সে শয়তানের কাছে হার মেনে তার মৃত্যুকে মেনে নেয়। তখন তারা টনির চিৎকার শুনতে পায়, এই জন্য দ্রুত তারা নিচে নেমে আসে। সে জানায় ইয়ান ভেতরে আটকা পড়ে গেছে। এরপর বাবা অনেক কষ্টে দরজা ভেঙে ভেতরে ঢুকেই দেখে ইয়ানকে সেই কুয়োর ভেতরে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। বাবা তখনই কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ে তাকে কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর তারা বাড়ির আশেপাশে কালো পোশাক পরা একদল নারী পুরুষদের দেখতে পায়, এবং এরাই হচ্ছে সেই বিশেষ দলের মেম্বার। রিনি বাবাকে বলে এরা ইয়ানকে নিতেই এখানে এসেছে। তারা দ্রুত দরজা বন্ধ করে ফেলে, কিন্তু দরজা বন্ধ করলে কি হবে, শয়তান তো বাড়ির ভেতরে আছে। হঠাৎ করে দাদির হুইল চেয়ারটা তাদের ওপরে আছড়ে পড়ে, এমনকি বাকি জিনিসগুলো যেন তাদের ওপরে চলে আসছে। আর তাই তারা বাধ্য হয়ে একটি ঘরের ভেতরে চলে যায়। দরজাটাও নিজে থেকে বন্ধ হয়ে যায়। এই সময় রুমের বাইরে থেকে যায় ইয়ান ও বন্দি। তখনই ঘরের ভেতরেই অদ্ভুতভাবে ঝোড়ো হাওয়া বইতে থাকে, আর একটু দূরেই দাঁড়িয়েছিল কালো একটি ছায়া, আর সেই বাতাসের মাধ্যমে ইয়ানকে যেন টেনে নিয়ে যাচ্ছিল। এদিকে দরজা খুলতে না পেরে রিনির বাবা তার মা ও স্ত্রীর আত্মার কাছে সাহায্য চাচ্ছিল। এমনকি সে মাওয়ানির উদ্দেশ্যে বলে সব দোষ আমার, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু সে কোন দোষের কথা বলছে? এদিকে বন্দি ভাইকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, আর তাকে ধরতে সে কালো ছায়া ইয়ানকে ছেড়ে দেয়। এরপর সবকিছু শান্ত হয়ে আসে, বন্ধ ঘরের দরজাটাও খুলে যায়। এখানে আমরা দেখতে পারি সেই কালো ছায়ার আত্মাটি ছিল তাদের দাদির আত্মা। দাদির আত্মা তাদের উপর আক্রমণ করলো, কিন্তু কেন? সেও কি তাহলে শয়তান ছিল? বাবা তখন প্রচন্ড রেগে একটি ছুরি নিয়ে তাদের ঘরের বাইরে বেরিয়ে আসে, আর সেই কাল্টের দলদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে সে তার কোনো সন্তানকেই তাদেরকে নিয়ে যেতে দেবে না। তখন সেই সদস্যগুলো সেখান থেকে চলে যাওয়ার আগে একসাথে মাটিতে কিছু একটা ফেলে দেয়। এরপর সকাল হয়, তারা শহরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। রিনির বাবা বলে যেহেতু তার হাতে এখন যথেষ্ট পরিমাণে অর্থ আছে, তাই আজ রাতে ইয়ানের 7 বছর পূর্তি উপলক্ষে তারা জন্মদিন উদযাপন করবে, এবং কাল রাতের ঘটনার পরে বন্দিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর তারা যখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল, তখন তাদেরকে বিদায় জানাতে আসে ওস্তাদ, আর তারা না যাওয়া পর্যন্ত এখানেই তাদের সাথে সময় কাটাবে। রিনি কিছু সময়ের জন্য বাইরে একটু হাঁটতে যায়, কিন্তু সে মাটিতে অদ্ভুত ধরনের লাল কিছু বীজ পড়ে থাকতে দেখে, যেগুলো গত রাতে কাল্টের সেই সদস্যরা ফেলে দিয়ে গিয়েছিল। এরপর যখন রাত হয়, তখন সকলে এটা ভাবতে থাকে যে রাত 10টা বাজলেও এখনো সেই ট্যাক্সি কেন আসলো না। তখনই আলো নিভে যায়। এরপরে বুদ্ধিম্যানের দেওয়া সেই আর্টিকেলের কথা রিনির মনে পড়ে গেলে সে পুরো লেখাটি পড়তে শুরু করে। এখানেই উন্মোচন হয় আসল রহস্য। সে টনিকে জানায় বুদ্ধিম্যান তাকে যে নতুন আর্টিকেল দিয়েছে
সেখানে আগের আর্টিকেলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। সেটা হলো, প্রথম আর্টিকেলে বলা হয়েছিল প্রথম বাচ্চা 7 বছর হলেই তাকে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য কাল্টের সদস্যরা নিতে আসবে, কিন্তু এই নতুন আর্টিকেলে বলা হয়েছে বলি দেওয়ার জন্য নয়, বরং শয়তানি আত্মাদের নেতৃত্ব দেওয়ার জন্যই তাকে নিয়ে যাওয়া হবে, কারণ সেই শেষ সন্তানটি হলো স্বয়ং শয়তানের পুত্র। আর এজন্যই সেই কাল্টের সদস্যগুলো ইয়ানকে সেদিন নিয়ে যায়নি, বরং এর পরিবর্তে কবর থেকে লাশগুলোকে জাগিয়ে তোলার জন্য বীজগুলো ফেলে গিয়েছিল। তাই শুরু থেকে তাদের আত্মা তাদেরকে বাঁচানোর জন্য শুধুমাত্র ইয়ানকে আক্রমণ করেছে। কুয়োর ভেতরে ইয়ানকে টেনে নিয়ে যাওয়া, এমনকি বন্দিকে পজেস করে তাকে দিয়ে ইয়ানকে মেরে ফেলার চেষ্টা করা, এই সবই ছিল দাদির আত্মার কাজ, যেন ছোট্ট ইয়ান শয়তান না হয়ে ওঠে। আর ইয়ানকে প্রতিনিয়ত রক্ষা করছিল সেই শয়তান। এই সব কিছু জেনে যাওয়ার ফলে দাদিকে কুয়োর ভেতরে ফেলে মেরে ফেলেছিল ইয়ান। এই সময় রিনি ও টনি তাদের আলাপের মাঝখানে হঠাৎ করে শুনতে পায় তার মায়ের সেই ঘন্টার শব্দ, আর তাই তারা ধীরে ধীরে দরজা খুলতে থাকে, যেখানে তারা দেখতে পায় তাদের মা কবর থেকে উঠে এসে বাবার ঘরের ভেতরে ঢুকছে। এদিকে রিনির বাবা গভীর ঘুমে মগ্ন। এই সময় সেই ঘন্টা তার হাতে চলে আসলে সে জেগে ওঠে, আর পাশে তাকাতে দেখে মৃত স্ত্রীর আত্মা তার পাশে শুয়ে আছে। সে প্রচন্ড ভয়ে ছুটে যায় রিনিদের ঘরে। এদিকে বন্দির ঘুম ভেঙে গেলে সে লক্ষ্য করে ইয়ান অদ্ভুতভাবে জানালার কাছে দাঁড়িয়ে কোন এক অজানা ভাষায় কি যেন অনবরত বলে যাচ্ছে। বন্দি এতে ভীষণ অবাক হয়, কেননা ইয়ান তো বোবা, সে তো কথা বলতেই পারে না। তাহলে কি ইয়ান প্রথম থেকে জানতো সে শয়তানের পুত্র, আর সে কি এতদিন ধরে বোবার অভিনয় করে আসছে? এরপর সে বন্দির দিকে তাকায় আর অদ্ভুতভাবে হাসতে হাসতে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর বন্দি জানালায় তাকাতেই দেখে জানালার বাইরে দাঁড়িয়ে আছে কবর থেকে উঠে আসা লাশ। যেহেতু রাত 12টার পরে ইয়ানের বয়স 7 বছর পূর্ণ হয়েছে, তাই কবর থেকে এক এক করে উঠে আসছিল লাশ। এদিকে আমরা ইয়ানকে দেখি যে একটি ছুরি নিয়ে ওস্তাদের গলা কেটে তাকে মেরে ফেলে। এসব কিছুর জন্য ভয় পেয়ে রিনিরা পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে এসে দেখে লাশগুলোর সাথে হাসি মুখে দাঁড়িয়ে আছে ইয়ান। তারা ভয় পেয়ে পুনরায় বাড়ির ভেতরে যায়। ইতিমধ্যে সেই লাশগুলো তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরতে শুরু করে। এ সময় আমরা তাদের আত্মাকেও দেখি যে সেই লাশগুলোকে থামানোর চেষ্টা করছিল। ঠিক এই সময় তাদেরকে বাঁচানোর জন্য সেখানে হাজির হয় বদিনে। তার গাড়িতে করে সবাইকে কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয়। এখন প্রায় 1 বছর কেটে গেছে। ইয়ান ছাড়া বাকি সবাই একটি ফ্ল্যাটে একসাথে আছে। এ সময় একজন প্রতিবেশী মহিলা তাদেরকে খাবার দিতে আসে। এরপরে সেই মহিলা নিজের ফ্ল্যাটে ফিরে আসলে তার স্বামী বলে এবার আর তাদেরকে কিছুতেই পালাতে দেয়া যাবে না। এই সময় দেয়ালে আমরা একটি মানচিত্র দেখতে পাই, যেখানে অনেকগুলো পয়েন্ট মার্ক করা ছিল, আর তার নিচে একটি কাঁচের জারে সেই শয়তানের বীজগুলোকে দেখতে পাই। তাহলে এই দম্পতিও কি সেই কাল্টের সদস্য? আর তারা কি রিনিদের উপরে নজর রাখতেই এখানে অবস্থান করছে? এরপরে তারা দুজন একসাথে নাচতে শুরু করে, অর্থাৎ কাহিনী এখনো শেষ হয়নি। এর পরবর্তী পার্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।